তোমাদের প্রথম সেমিস্টারে টোটাল 5টি পেপারের পরীক্ষা দিতে হবে। সিসি 1.1, 1.2 এইভাবে সিসি 1.5 পর্যন্ত 5টি পেপারে পরীক্ষা দিতে হচ্ছে এবং প্রতিটা পেপার তোমাদের 40 নম্বর করে পরীক্ষা হবে। 2 ধরনের প্রশ্ন থাকবে। 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে প্রতিটা পেপার থেকে। এবং তোমরা প্রথম পেপারটার নাম দেখতে পাচ্ছ, সিসি 1.1 যে পেপার, 1.1 পেপার, এনলাইটমেন্ট অ্যান্ড ইট ক্রিটিক্স। আর আবারও একবার বলে নিই, তোমরা যারা আরবিইউ অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্সে পলিটিক্যাল সায়েন্সে এমএ করছো প্রথম সেমিস্টারে, এই সাজেশন তোমাদের জন্য। এবং এখান থেকে তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে। তোমরা যারা কলেজ লেভেলে আমাকে ফলো করেছো তোমরা জানো যে আমার সাজেশন কতটা কার্যকরী হয়। এবং দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথম পেপার থেকে। প্রথমে দেখো, ইউরোপে এনলাইটমেন্ট কিভাবে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, রুশো কি আলোকপ্রাপ্তির বিরোধী চিন্তাবিদ ছিলেন? বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, কান্টের নৈতিক স্বায়ত্তশাসনের ধারণা বিশ্লেষণ করো। হেগেলের স্বাধীনতা ও রাষ্ট্র বিষয়ক ধারণা ব্যাখ্যা করো। মার্ক্সের ইতিহাস ও আধুনিকতা বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নিটসের আধুনিকতার সমালোচনা আলোচনা করো। তারপরে আছে দেখো 7 নম্বর প্রশ্ন, কান্টের হোয়াট ইজ এনলাইটমেন্ট প্রবন্ধের আলোকে ফুকোর আলোকপ্রাপ্তি বিষয়ক সমালোচনা ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো, তারপরে 8 নম্বরের প্রশ্ন দেখো। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে, রোডটির কার্টেসিয়ান কান্টীয় জ্ঞানের ভিত্তি সম্পর্কিত সমালোচনা বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, আলোকপ্রাপ্তির প্রকল্পের অন্তর্নিহিত বৈপরীত্যগুলি বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, ফুকো ও রোডটির আলোকপ্রাপ্তি বিষয়ক সমালোচনার তুলনামূলক আলোচনা। এবং এই 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর 2টি প্রশ্ন এক্সট্রা এখানে দেয়া আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, ইউরোপের আলোকপ্রাপ্তির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, রুশোর আলোকপ্রাপ্তির প্রতি দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে দেখো, হেগেলের সিভিল সোসাইটি বলতে কি বোঝাতে চেয়েছিলেন? মার্ক্স ইতিহাসকে কিভাবে দেখেছেন? নিটসের খ্রিস্টীয় নৈতিকতার সমালোচনা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, রোডটির মানব প্রকৃতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী ছিল? নেক্সট, কান্টের নৈতিক স্বায়ত্তশাসনের ধারণা সংক্ষেপে আলোচনা করো। ফুকোর আলোকপ্রাপ্তি বিষয়ক দৃষ্টিভঙ্গি কী ছিল? নেক্সট, আধুনিকতার সাথে আলোকপ্রাপ্তির সম্পর্ক আলোচনা করো। নেক্সট, আলোকপ্রাপ্তির চিন্তায় যুক্তি ও অগ্রগতির ভূমিকা ব্যাখ্যা করো। এবারে দ্বিতীয় পেপার, যেটা সিসি 1.2 পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, কন্টেম্পোরারি লিবারিজম অ্যান্ড ইট ক্রিটিক্স। এই পেপারের সাজেশন দেখো। প্রথমে 15 নম্বরের প্রশ্ন। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের যেই 5টি পেপার প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হয়, এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো 15 নম্বরের প্রশ্ন দেখো, উদারনীতিবাদের সামাজিক, রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক বা তাত্ত্বিক উৎসগুলি আলোচনা করো। নেক্সট দেখো পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন, নিকোস পোলান্টাসের বিশেষ উল্লেখ সহ পুঁজিবাদী রাষ্ট্রের মার্ক্সবাদী সমালোচনাটি আলোচনা করো। অথবা পোলান্টাসের রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, নেক্সট প্রশ্ন দেখো, পোকক এবং তার পৌর সাধারণতন্ত্রবাদ
বা নাগরিক প্রজাতন্ত্রবাদ এর পুনর্জীবন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন সমসাময়িক উদারনীতিবাদে রবার্ট নজিকের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন উদারনৈতিক নারীবাদে মার্থা নসবাম এর অবদান এবং এর সমালোচনাগুলি আলোচনা করো। তারপরে কি আছে দেখো, তারপরে আছে কিমলিকা এবং টেলরকে বিশেষ উল্লেখ করে উদারনৈতিক বহু সংস্কৃতিবাদের ধারণাটি সমালোচনা সহ বিচার করো। পরের প্রশ্ন হচ্ছে ম্যাকইন্টায়ারের বিশেষ উল্লেখ সহ উদারনীতিবাদের সমষ্টিবাদী সমালোচনাটি লেখো। নেক্সট হচ্ছে জন রলস এর ন্যায় বিচারের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। তারপর মাইকেল স্যান্ডেল কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন তা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে, প্রথম প্রশ্ন গ্রামসি বর্ণিত প্রাধান্য বা হেজিমনির ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো মাইকেল ওয়ালজার কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন। নেক্সট আছে হাবারমাসের যোগাযোগমূলক ক্রিয়া ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট আছে হাবারমাসের কৌশলগত ক্রিয়া এবং যোগাযোগমূলক ক্রিয়ার মধ্যে পার্থক্য কী। নেক্সট আছে রলসের বিচারের দুটি মূল নীতি কী কী। রলস স্পেলিংগুলো একটু ঠিক করবে তোমরা। রলসের মূল অবস্থান বা অরিজিনাল পজিশনে এর ওপর টিকা লেখো। নেক্সট রবার্ট নজিকের ন্যূনতম রাষ্ট্র বলতে কি বোঝো। নেক্সট সমষ্টিবাদ বা কমিউনিটারিজম এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি। নেক্সট প্রশ্নগুলো দেখো এই পেপার থেকে। আর তারপরেই আছে তোমাদের 3 নম্বর পেপারটির কোড সিসি 1.3, পেপারটির নাম পলিটিক্স ইন অ্যানসেন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া। এই পেপারের সাজেশান। 15 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে শুক্রনীতিসার এ বর্ণিত মূল রাজনৈতিক ধারণাগুলির সম্পর্কে টিকা। নেক্সট কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট অলবিরুনির সমাজ ও রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট মহাকাব্য রামায়ণ মহাভারতে বর্ণিত ধর্মের রাজনীতি এবং নৈতিক দ্বন্দ্বগুলি বিশ্লেষণ করো। নেক্সট ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার একটি সাধারণ রূপরেখা বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতের রাজনীতিতে যজ্ঞের ভূমিকা কী ছিল। নেক্সট মহাভারতের উল্লেখিত যজ্ঞের আচরণগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট কৌটিল্য প্রবর্তিত দণ্ডনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট ইসলামিক যুগের রাজতন্ত্র বা রাজপথ সম্পর্কে বিপরীতধর্মী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। বাকিগুলো এই পেপার থেকে দেখো। এবং 5 নম্বরের প্রশ্ন দেখো কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো। তারপরে কৌটিল্যের মণ্ডল তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট দিল্লির সুলতানি শাসনে একজন আদর্শ সুলতানের গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আকবরের দিন ইলাহির মূল সারাংশ কী। নেক্সট রামায়ণ এ বর্ণিত ধর্মের সংজ্ঞা দাও। অশ্বমেধ যজ্ঞ এর মূল ধারণাগুলি নির্দেশ করো। দণ্ডের ধারণাটি ব্যাখ্যা করো। আবুল ফজলের রাজতন্ত্রের ধারণা সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের রাজনীতিতে মৎস্য ন্যায় বলতে কি বোঝো। বাকিগুলো দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং তারপরেই আছে তোমাদের 4 নম্বর পেপার, যেটা দেখো কলোনিয়াল ইন্ডিয়া। এই পেপার থেকে প্রথমেই 15 নম্বর প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায়কে কেন ভারতের আধুনিকতার পথিকৃৎ বলা হয়, তার সঙ্গেই আছে দেখো তার অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে
তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন, সাভারকরের হিন্দুত্বের ধারণাটি মূল্যায়ন করুন। সাভারকরের হিন্দুত্বের ধারণাটি মূল্যায়ন করুন এবং ভারতীয় সমাজের ওপর এর প্রভাব। নেক্সট আছে দেখো, ভারতের জাতপাত বা বর্ণপ্রথা নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো, এই প্রসঙ্গে পুনা চুক্তি উল্লেখ করো। নেক্সট আছে, ভারতের সমাজতান্ত্রিক চিন্তার বিকাশে ভূপেন্দ্রনাথ দত্তের অবদান সম্পর্কে একটি সাধারণ রূপরেখা দিন। পরের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের ধারণার বৈশিষ্ট্য আলোচনা করো। তিনি কেন উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছিলেন। নেক্সট আছে দেখো, জিন্নার ইসলামিক কমিউনিটি বা সম্প্রদায় সম্পর্কিত চিন্তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, বিদ্যাসাগর কিভাবে বিধবা বিবাহের সপক্ষে যুক্তি প্রদান করেছিলেন, সমাজ সংস্কারক হিসাবে তার ভূমিকা মূল্যায়ন করো। দেখো এই পেপার থেকে বাকিগুলো দেখে নাও। আর 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একজন জাতীয়তাবাদী চিন্তাবিদ হিসাবে মূল্যায়ন করো। সমাজ সংস্কারক হিসাবে কেশবচন্দ্র সেনের অবদান, আচার্য নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক চিন্তার মূল বৈশিষ্ট্য, জাতি গঠন বা ন্যাশন বিল্ডিং এ জওহরলাল নেহরুর অবদান, স্বামী বিবেকানন্দের সমাজতন্ত্রের ধারণার মূল ভিত্তিগুলি নির্দেশ করো। তারপরে আছে দেখো, বাকিগুলো তোমরা দেখে নাও। আর তারপরের পেপারটা আমি আলোচনা করছি। পরের পেপার হচ্ছে 5 নম্বর পেপার, পলিটিক্যাল থিওরি ইন ইন্ডিয়ান কনটেক্সট সিন্স ইন্ডিপেন্ডেন্স। এখানে দেখো, এখানে 15 নম্বরের প্রশ্ন, ভারতের ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম নিয়ে আশিস নন্দী এবং টি.এন. মদনের বিতর্ক আলোচনা করো। সেকুলারিজম কি ভারতীয় সংস্কৃতি বিরোধী? তারপরে আছে বন্দনা শিবার বিশেষ উল্লেখ সহ পরিবেশ নারীবাদের মূল ধারণাটি উল্লেখ করো। নেক্সট আছে সুদীপ্ত কবিরাজ ও আশিস নন্দীর বিশেষ উল্লেখ সহ ভারতের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট স্থিতিশীল উন্নয়নের উপরে একটি প্রবন্ধ লেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট আছে ভারতে উন্নয়ন ও গণতন্ত্র এর সম্পর্ক নিয়ে অতুল কোহেলি ও অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রজনী কোঠারির বিশেষ উল্লেখ সহ ভারতীয় প্রেক্ষাপটে বহু সংস্কৃতবাদ আলোচনা করো। তারপরে আছে ভারতের সংবিধানে বহু সংস্কৃতবাদের উপাদানগুলি কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট আছে নারীবাদ এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। বাকি তোমরা দেখে নাও, স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা এই 5টি পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।